হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের আইসিটি এমসিকিউ ওয়ান শট ক্লাসে, যেখানে আমরা টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ শর্ট সিলেবাসের উপর 50টি এমসিকিউ প্র্যাকটিস করব। যে এমসিকিউগুলো কিন্তু আসলে আমাদের পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? তো সবাই অবশ্যই 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 কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আপনাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে, কে কোথা থেকে আজকে ক্লাসটাতে জয়েন করেছেন এবং আপনারা সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। যারা আমাকে চিনেন না তাদের জন্য, আমার নাম জাকি আহমেদ, আমি 10 মিনিট স্কুলের আইসিটি ইনস্ট্রাক্টর। সাইফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম সাইফুল ইসলাম, ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। ইফতি হক, ওয়ালাইকুম আসসালাম। আহ, সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আফরোজ, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং আপনাদের ক্লাস নিতে যেহেতু এসেছি আরও ভালো আছি। আহ, লিপি, শারমিন, ওয়ালাইকুম আসসালাম। নমস্কার সবাইকে, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। আপনি চিনেন আমাকে? ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মুনাইমা, ফাহমিদা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জান্নাতুল নিসা ঐসি খুব ভালো একটা কাজ করেছে, সেটা হচ্ছে সে তার দুইটা ফ্রেন্ডকে মেনশন দিয়ে দিয়েছে যাতে আসলে সে তার ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করতে পারে। অবশ্যই আপনারা কিন্তু এরকম এক দুজন ফ্রেন্ডকে রাখবেন যারা আসলে আপনাকে মেনশন দিয়ে দিবে এবং যাদেরকে আসলে আপনি মেনশন দিয়ে দিবেন। তার ফলে যেটা হবে, কখনো যদি কোনো ক্লাস মিস হয়ে যায়, দেখা গেলো যে আপনি হয়তো ভুলে গেছেন, আপনার হয়তো মনে নাই, বাট আপনার ফ্রেন্ডের মনে হয়তো সে জয়েন করছে, সো আপনার ফ্রেন্ড আপনাকে মেনশন দিয়ে দিল, তখন কিন্তু আপনি ক্লাসটাতে জয়েন করতে পারবেন। অন্যদিকে আপনি যদি আজকে অন্য কাউকে মেনশন দিয়ে তাকে জয়েন করতে হেল্প করেন, একদিন হয়তো বা আপনার ক্লাস মিস হয়ে গেলে সে আপনাকে হেল্প করবে, ঠিক আছে? অনেকদিন প্লাস, অনেকদিন পর আমার ক্লাস করবেন, আচ্ছা ঠিক আছে। আমি কমেন্ট পড়ি না, এই যে পড়ছি। আমার কাছে, আমার সামনে তো অনেকগুলো কমেন্ট, সবগুলো তো পড়তে পারবো না বাবা। আমার নামকে আরেকবার বলবো, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। ওকে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাখি। ওকে, সো চলেন আমরা তাহলে শুরু করে দিই আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 50টি এমসিকিউ আছে সেটা। এবং এই এমসিকিউ এর সাথে আপনাদের জন্য একটা বোনাসও থাকবে, 50টা প্লাস কিছু বোনাসও আছে আপনাদের সাথে, সেটাও আমরা দেখতে পারবো ক্লাসের শেষে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আমাদের প্রথম এমসিকিউ, পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটা? মাইক্রোসফট অফিস, অ্যাডোবি, ফটোশপ, নিউ অফিস। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটা? অফিস সফটওয়্যার কি জানেন? অফিস সফটওয়্যার হলো যেই সফটওয়্যারগুলো ব্যবহার করে সাধারণত অফিসিয়াল কাজ করা হতো শুরুতে, মানে এই সফটওয়্যারগুলোকে আসলে ডেভেলপ করা হয়েছিল অফিসিয়াল কাজ কারবার করার জন্য, ঠিক আছে? বর্তমানে আসলে বিভিন্ন কাজে এই সফটওয়্যারগুলোকে ব্যবহার করা হয়, যে কোনো ধরনের লেখালেখি করা, যে কোনো ধরনের প্রেজেন্টেশন করা, সব কিছুর ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়। ইয়েস, রাইট অ্যান্সার এ। রাইট অ্যান্সার কি? মাইক্রোসফট অফিস, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে থাম্বনেইল অর্থ কি? বড় ছবির ক্ষুদ্র সংস্করণ, ছোট ছবির বড় সংস্করণ, ছোট ছবির ক্ষুদ্র সংস্করণ, বড় ছবির আংশিক সংস্করণ। ছোট ছবির বড় সংস্করণ, ছোট ছবির ক্ষুদ্র সংস্করণ, বড় ছবির ক্ষুদ্র সংস্করণ এবং বড় ছবির আংশিক সংস্করণ। 2 নাম্বারটা, থাম্বনেইল অর্থ কি? কি মনে হচ্ছে আপনাদের? ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে নুসরাত শিপু বলেছে এ। আচ্ছা, ওটা এ ওয়ানের এ ছিল। আচ্ছা, ইউটিউবে অনেকে বলছে যে ভাইয়া এ হবে, এ হবে, এ হবে, দুইয়ের এ হবে। ফাহমিদা হাসান বলেছে দুইয়ের এ হবে। অন্যদিকে নুসরাত আক্তার, আচ্ছা আসলে ইউটিউবে আপনাদের নামটা পড়া যায় না, নামটা একটু কি বলে আপনাদের, দুইয়ের ডি হবে, ফারিহা ইসলাম বলছে। আর বৃষ্টি বলেছে যে ভাইয়া দুইয়ের এ হবে। সুমায়া বলছে ভাইয়া দুইয়ের বি হবে। আচ্ছা, দুইয়ের বি হবে। তাসফিয়া হক বলছে ভাইয়া দুইয়ের এ হবে, দুইয়ের এ হবে। বড় ছবির ক্ষুদ্র সংস্করণ, বড় ছবির ক্ষুদ্র সংস্করণ, ঠিক আছে? আচ্ছা দেখেন, আংশিক না,
ঠিক আছে, আংশিক না, এমন না যে বড় একটা ছবির একটা অংশ বিশেষ দেখানো হচ্ছে, এরকম না, বড় একটা ছবির একটা কি হচ্ছে, ক্ষুদ্র সংস্করণ হচ্ছে। ইলাস্ট্রেটর প্রোগ্রাম একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড দিতে হবে? আপনি যদি ইলাস্ট্রেটর প্রোগ্রামটা ব্যবহার করেন এবং ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড দিতে হবে? একটা জিনিস মনে রাখবেন যে ইলাস্ট্রেটর আছে না, এর যে কমান্ডগুলো আছে, ঠিক আছে, এর যে কমান্ডগুলো আছে না, এই কমান্ডগুলো কিন্তু এমসিকিউর জন্য বেশ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যতগুলো কমান্ড আছে, এখানে তো জাস্ট একটা কমান্ডের উদাহরণ দেওয়া আছে, আপনারা শুধুমাত্র একটা কমান্ড নেই, এর সাথে অন্যান্য যে কমান্ডের উদাহরণগুলো বইয়ে দেওয়া আছে, সেই কমান্ডের উদাহরণগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। শেয়ার করে ফেলেছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একা কেন করবেন? তাহলে সবাই শেয়ার করে আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে দেন তো যে কে কে শেয়ার করলেন এবং কয়টা করে শেয়ার করলেন, ঠিক আছে, কে কয়টা করে শেয়ার করছেন আমাকে একটু। ক্লাসটা ক্লিয়ার না, আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? সবাই আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? কোনো ব্লার আসছে? আই থিঙ্ক আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপর আমাকে জানাতে পারেন যদি দেখতে বা শুনতে কোনো ধরনের কোনো অসুবিধা হয়, এবং ক্লাসটা শেয়ার করে এখনই আমাকে একটু জানাই দিন, ঠিক আছে। ওকে, সো ইলাস্ট্রেটর প্রোগ্রামে কোন কমন অবজেক্ট টু গ্রুপ? সি, ঠিক আছে, ওকে। তারপরের এমসিকিউটাতে আমরা চলে যাই। পথ বা রেখা মোটা চিকন করার পরিমাণকে কি বলে? অ্যাঙ্কর, রেজলিউশন, স্টোক, পিক্সেল। পথ বা রেখা মোটা বা চিকন করার পরিমাণকে কি বলা হয়ে থাকে? ঠিক আছে, এখানে পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাণকে কি বলা হয়ে থাকে? এটা আমাদের ইলাস্ট্রেটর অধ্যায় থেকে আরেকটা, অ্যাঙ্কর, রেজলিউশন, স্টোক, পিক্সেল। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়া হক, ক্লিয়ার, ওকে। ভাইয়া আপনাকে দেখতে পাচ্ছি না, তাহলে আপনার ইন্টারনেটে একটু সমস্যা আছে, বাকিরা কিন্তু বলছে যে ক্লিয়ার আছে। ওকে, তারপর হচ্ছে সাইফুল ইসলাম, মিফতাহুর রহমান বলছে 5টা গ্রুপ, আচ্ছা গ্রুপে দেওয়া লাগবে না, তার প্রোফাইল থেকে শেয়ার করলে হবে একটা। আচ্ছা, ফাহমিদা সরকার, জি ভাইয়া 100% ক্লিয়ার, থ্যাংক ইউ ফাহমিদা। সবাই এখানে বলছে যে ডি হইতে পারে ভাইয়া, আর বি হইতে পারে যে পিক্সেল হইতে পারে, আর রেজুলেশন হইতে পারে, সি হইতে পারে স্ট্রোক, ইয়েস সি, ওকে ইয়েস, অ্যান্সার ইজ সি, অ্যান্সার ইজ সি। তারপর আসেন ইলাস্ট্রেটরের টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায়? ইলাস্ট্রেটরে আমরা জানি যে টাইপ টুল আছে, তাই না? ইলাস্ট্রেটরে কতগুলা টুল আছে কেউ বলতে পারবেন আমাকে? ইলাস্ট্রেটরে কয়েকটা টুল আছে আমাকে একটু বললেন, যে বলতে পারবে তার নাম পড়বো, ওকে। আচ্ছা, ইলাস্ট্রেটর টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায়? 2, 3, 4, 5। ইলাস্ট্রেটরে কিন্তু আমরা জানি যে অনেকগুলা টুল আছে, এবং এই টুল কয়টা আছে এটা কিন্তু বোর্ডের জন্য স্টার 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 স্টার, ঠিক আছে। কয়টা টুল আছে এটা কিন্তু বোর্ডের জন্য অনেকগুলা স্টার, বুঝছেন? এটা দেখবেন পরীক্ষায় চলে আসছে, টেস্টেও চলে আসছে, বোর্ড পরীক্ষায়ও মিনিমাম 8টার মধ্যে 7টা বোর্ডে চলে আসছে যে ইলাস্ট্রেটরে কয় টাইপের টুল আছে, ওকে। আচ্ছা, 5-এর এ বলছে সবাই যে ভাইয়া 5-এর এ হবে 2টা, আর কারোর কোনো কিছু মনে হচ্ছে? 5-এ 4টা, যে ভাইয়া 5টা, ওকে। আচ্ছা, আমাকে জাস্ট অপশনটা বললেই হবে, এ বি সি ডি। 5-এর সি, আচ্ছা তাহলে সবগুলো সবার মনে হচ্ছে, রাইট? বুঝতে পারছি, সবাই সবগুলো মনে হচ্ছে, সবারই মোটামুটি ভুল হচ্ছে। অ্যান্সার হবে বি 3টা, অ্যান্সার হবে বি 3টা। তারপর আসেন ইলাস্ট্রেটরের অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড হলো, আপনি যদি একটা অক্ষরে আউটলাইন তৈরি করতে চান তাহলে আসলে আপনাকে কোন কমান্ডটা ব্যবহার করতে হবে? শিফট প্লাস কন্ট্রোল চেপে বোতাম চাপা, টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইনে যাওয়া, শিফট প্লাস অল্ট চেপে বোতাম চাপা, ঠিক আছে, বা বোতামে চাপ দেওয়া, যেটাই বলি না কেন, শিফট অল্ট চেপে বোতামে চাপ দেওয়া, টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইনে যাওয়া, শিফট প্লাস অল্ট চেপে বোতাম চাপা। ইলাস্ট্রেটরে অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড কোনটি? ইলাস্ট্রেটরের অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড কোনটা? এ 1 ও 2, বি 1 ও 3, সি 2 ও 3, ডি 1, 2 এবং 3। ওকে, 5-এর বি আমরা একটু দ্রুত বলার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, ইউটিউবের মানুষজন একটু মানে কোনটার অ্যান্সার বলছি? 6-এর বি, ওকে ঠিক আছে। 2 নম্বর, ওকে বি, যে 1 আর 3 শিফট প্লাস কন্ট্রোল চেপে বোতাম চাপা, শিফট অল চেপে বোতাম চাপা, এটা একই জিনিস হয়ে গেল না? আচ্ছা, সেম 6-এর এ, তাহলে হচ্ছে 1 আর 2, যে শিফট প্লাস কন্ট্রোল চেপে বোতাম চাপা, টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইনে যাওয়া, নাকি?
আচ্ছা, সবাই একটু কনফিউজ না? হ্যাঁ, একটু কঠিন কঠিন না আজকের এমসিকিউ গুলা? আচ্ছা, অ্যান্সার হবে এ। অ্যান্সার হবে এ। 1 আর 2 শিফট প্লাস অল চেপে বোতাম চাপা, টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইনে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন মাল্টিমিডিয়ার উপাদান বর্ণের অপর কি নামে পরিচিত, ঠিক আছে? আচ্ছা, সো মাল্টিমিডিয়ার উপাদান কয়টা জানেন? কয়টা বলেন তো? এটা আরেকটা চরম গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? বুঝছেন? মাল্টিমিডিয়ার উপাদান কয়টি? মাল্টিমিডিয়ার উপাদান, আচ্ছা, মাল্টিমিডিয়ার উপাদান কয়টি? এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান কয়টি? এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? কয়টা বলেন তো? 6টা না? উপাদান হচ্ছে 6টা, ঠিক আছে? আচ্ছা, মাল্টিমিডিয়ার উপাদান কয়টি? 6টা। সো মাল্টিমিডিয়ার বর্ণের অপর নামে কি পরিচিত? ভিডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স, টেক্সট। বর্ণের অপর নাম কি? এটা সবাই পারবো না, এটা জিজ্ঞেস করার কি আছে? ডি, টেক্সট না? এটা অ্যান্সার হবে টেক্সট। আচ্ছা, সিনেমা বা চলচ্চিত্রের উদ্ভব হয় কত সালে? 1770, 1780, 1825 এবং 1895। কত সালে আসলে সিনেমা বা চলচ্চিত্রের প্রথম কি হয়? কি হয়েছে চলচ্চিত্রে বলেন তো? সিনেমা বা চলচ্চিত্রের উদ্ভব হয়েছে কত সালে? আচ্ছা, লিপি বলছে 7-এর ডি হবে। আচ্ছা, আমরা 8-এ আর চলে আসছি। আচ্ছা, ডি হবে যে ভাইয়া 1895, নাকি আরেকটা আগে হয়েছে দেখেন তো, এত পরে কি মনে হয় নাই? হ্যাঁ, আচ্ছা, জেনারেল সাবজেক্ট গুলাতে দিবে বুঝি নাই। আচ্ছা, 7 নাম্বারটা ডি হবে 8-এ এখন। আহ, আমি কি লেট হয়ে গেলাম? না না না, লেট হয়ে যান নাই। ওকে, কেউ কি বলতে পারতেছি না? 8-এর ডি। আচ্ছা, 8-এর ডি 1895, ঠিক আছে? কোনটি মাল্টিমিডিয়া বলা সঠিক নয়? কাগজের প্রকাশনা, সফটওয়্যার, ভিডিও গেমস, ওয়েব পেজ। তাহলে কোনটাকে আসলে মাল্টিমিডিয়া বলা সম্ভব নয়? কারণ এটা মাল্টিমিডিয়া না, তাই না? মাল্টিমিডিয়াতে কি হয়? মাল্টিমিডিয়াতে আসলে কম্পিউটার রিলেটেড বা ডিজিটাল কোনো কিছুকে আসলে মাল্টিমিডিয়া বলা হয়, তাই তো? কাগজের কোনো কিছুকে কি আমরা মাল্টিমিডিয়া বলতে পারবো না? তাহলে কাগজের প্রকাশনা হবে, ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? ইবুক, রেডিও, টেলিভিশন, ভিডিও গেমস। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, ঠিক আছে? ইবুক, রেডিও, টেলিভিশন, ভিডিও গেমস। তাহলে একটা আছে যেখানে আসলে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া আছে, যেটার সাথে আসলে আপনি কি করেন? ইন্টারাকশন করেন, মানে আপনারও আসলে কিছু করার সুযোগ আছে, ঠিক আছে? তাহলে দুইভাবে মাল্টিমিডিয়াকে আমরা ডিফাইন করতে পারি। একটাতে আপনি শুধু ইনফরমেশন নিচ্ছেন, আরেকটাতে আপনি ইনফরমেশন দিচ্ছেন প্লাস ইনফরমেশন নিচ্ছেন। যখন আপনি ইনফরমেশন দিচ্ছেন এবং ইনফরমেশন নিচ্ছেন, দুইটা কাজই একসাথে করতে পারছেন, তখন সেটাকে কি বলবো? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। এটা কোনটা? যেখানে আপনার ইনপুট দেওয়ার সুযোগ আছে। দেখেন, এগুলোর মধ্যে কোনটাতে ইনপুট দেওয়ার সুযোগ আছে? একমাত্র ভিডিও গেমসে, রাইট? একমাত্র ভিডিও গেমসে আপনার ইনপুট দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপর আসেন ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হলো ওয়েব পেজ, রেডিও, ভিডিও গেম। এখন দেখেন, রেডিওতে কখনো আসলে আপনার ইনপুট দেওয়ার সুযোগ থাকে না, আপনি শুধু ইনফরমেশন নিতে পারেন। কিন্তু ভিডিও গেমস এবং ওয়েব পেজ দুইটাতে কি হইতে পারে? আপনি ইনপুট দিতে পারেন, মানে ইনফরমেশনটা দুই পাশ থেকে যায়। আপনার থেকে ভিডিও গেমসে যেমন ইনফরমেশন যায়, ভিডিও গেমস থেকে আপনার কাছে ইনফরমেশন আসে, আপনার কাছ থেকে ওয়েব পেজে যেমন ইনফরমেশন যায়, ওয়েব পেজ থেকে ইনফরমেশনও আপনার কাছে আসে। তাহলে টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে যখন, তখনই আমরা কি বলবো? তখনই আমরা সেটাকে বলবো ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, রাইট? আদারওয়াইজ দ্যাট ক্যান বি অলসো মাল্টিমিডিয়া বাট নট ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। বুঝতে পারছি? তাহলে এখানে কোনটা কোনটাতে আমরা ইনফরমেশন দিতে পারতেছি? ওয়েব পেজ, ভিডিও গেমস। তাহলে কোনটা? 1 আর 3, তাই না? 1 আর 3, তাই তো? বি, সবাই বলে দিয়েছেন অ্যান্সার বি হবে, অ্যান্সার বি। ওকে, আচ্ছা, এখানে একটু, এটা অ্যান্সার বি হবে, হ্যাঁ, একটু ঠিক করে দিলাম, ঠিক আছে? ওকে, কোনটিকে মাল্টিমিডিয়ার অনন্য আবিষ্কার বলা হয়? কোনটিকে মাল্টিমিডিয়ার অনন্য আবিষ্কার, মানে এই আবিষ্কারটা মাল্টিমিডিয়ার জন্য অনন্য ছিল? সাউন্ড, সিনেমা, অ্যানিমেশন, গ্রাফিক্স। কোনটিকে মাল্টিমিডিয়ার অনন্য আবিষ্কার, মানে যেটা একদমই ইউনিক একটা আবিষ্কার ছিল মাল্টিমিডিয়ার ক্ষেত্রে? কোনটা? 12 নম্বরে আছি এখন আমরা। আমরা এখন আছি 12 নম্বরে। এটা কেউ পারবেন? এটা বোঝানোর কিছু না, এটা বইয়ের লাইন। হ্যাঁ, 12 সি।
আজকে ফার্স্ট জয়েন হচ্ছেন, ওকে। সো যারা আজকে ফার্স্ট জয়েন হচ্ছেন তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু রেগুলার বেসিসে আপনাদেরকে টেস্ট পরীক্ষা এবং আপনাদের এসএসসি পরীক্ষা দুইটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য ওয়ান শট লাইভ ক্লাস নিচ্ছি, যেখানে প্রতিদিনই বিভিন্ন সাবজেক্টের লাইভ ক্লাস হচ্ছে। সো এই সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপটাতে কিন্তু আপনারা জয়েন হয়ে যেতে পারেন। এসএসসি 26 সুপার স্টুডেন্ট, এসএসসি 26 সুপার টেনএমএস, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম, আপনি চাইলে গ্রুপে জয়েন হতে পারেন। প্রায় 1 লাখ মেম্বার অলরেডি জয়েন্ট আছে, ফ্রিতে জয়েন হতে পারবেন, ঠিক আছে। ইটস এ ফ্রি গ্রুপ। সো ফ্রিতে চাইলে জয়েন হয়ে গেলে আপনি হচ্ছে গিয়ে প্রতিদিন ক্লাসের আপডেটগুলো গ্রুপে খুব ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। প্রতিদিন রেগুলার বেসিসে আপডেটগুলো আপনারা গ্রুপে পেয়ে যাবেন। এবং আপনাদের জন্য আরেকটা জিনিস আছে, সেটা কি আপনারা জানেন? আপনারা আমাদের শেষ মুহূর্ত বা এসএসসি এসএমপিতে কেউ ইনরোলড আছেন, যদি কেউ ইনরোল থেকে থাকেন, সেটা হচ্ছে আমাদের এই ওয়ান শট ক্লাসগুলো শুরু হওয়ার পর থেকে আমরা রেগুলার প্রতিদিন 3-4টা করে সাবজেক্টের আপনাদের ডাউট সলভিং ক্লাস নিব। সেটা হচ্ছে আমাদের যে এসএমপির গ্রুপ আছে সেখানে। সো আপনারা যদি কেউ চান যে আপনাদের কোনো কোনো সাবজেক্টে প্রবলেম আছে, হয়তো কারোর ম্যাথে প্রবলেম, কারোর হয়তো ফিজিক্সে, কারোর হয়তো কেমিস্ট্রিতে, কারোর হয়তো বায়োলজিতে, কারোর হয়তো বা ইকোনমিক্সে, কারোর হয়তো বা বাংলাতে, যার যে সাবজেক্টে প্রবলেম সে সেই সাবজেক্টের কিউএনএ ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন। যেমন আইসিটিতে আমরা নেক্সট 1 মাসের মধ্যে 13টা কিউএনএ ক্লাস নিব আমাদের পেইড গ্রুপে, ঠিক আছে। কয়টা নিব? 13 বা 13টা কিউএনএ ক্লাস নিব, ঠিক আছে। সো আপনারা চাইলে এই কিউএনএ ক্লাসগুলোতে ইজিলি জয়েন করে ফেলতে পারেন, ওকে। সো কিভাবে জয়েন করবেন? কিউএনএ ক্লাসগুলোতে জয়েন করার জন্য অবশ্যই আপনাকে এসএমপিতে ইনরোলড করতে হবে। সো আপনি 16910-তে কল দিয়ে এসএমপিতে ইনরোলড হতে পারবেন, এটা হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। ওকে, যাই হোক, সো এটা কি হবে? এটা হবে হচ্ছে গিয়ে সিনেমা। আচ্ছা, তারপর মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম নিচের কোনটি? মায়া, ডিরেক্টর, প্রিমিয়ার, ফটোশপ। মাল্টিমিডিয়া তৈরি করার মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি প্রোগ্রাম নিচের কোনটা? মায়া, ডিরেক্টর, প্রিমিয়ার, ফটোশপ। এসএমপিতে কিভাবে অ্যাড হবেন? আপনি জাস্ট পারচেস করলে অনলাইন থেকে, তাইলে আপনি অ্যাড হয়ে যেতে পারবেন টেনএমএস-এর ওয়েবসাইট থেকে। যদি কোনো অসুবিধা থাকে জাস্ট 16910-তে কল দিলে হবে। 16910, এটা একটা ফোন নাম্বার। সো আপনি এটাতে 24 আওয়ার্স কল দিতে পারবেন, এখানে কল দিয়ে আপনি বললে হবে, ঠিক আছে। সো তাহলে ওইটা কিন্তু জাস্ট 13টা কিউএনএ ক্লাস জাস্ট আইসিটিতে, মানে আপনার যেদিন ইচ্ছা আপনি সেদিন জয়েন করতে পারবেন, এরকম করে রুটিন করা। সো আপনার যেদিনকে পরীক্ষা থাকবে তার আগের দিন আপনি জয়েন করবেন, ঠিক আছে, এরকম আর কি। এসএমপি, ওকে, ডান, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে, অনেক অনেক কিউএনএ ক্লাস হবে, টোটাল বোধহয় 150-র মতো ক্লাস হবে, ঠিক আছে। অ্যান্ড জাস্ট 1 মাসের মধ্যে 150 ক্লাস। সো আপনি প্রতিটা ক্লাস করবেন না, আপনার যেদিন ইচ্ছা সেদিনকে যে সাবজেক্টের প্রবলেম ওই সাবজেক্টের ক্লাসগুলো করবেন, অ্যান্ড দেন আবার আমাদের এসএমপি শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো এটা জাস্ট আপনাদের টেস্টে ভালো করার জন্য। টেস্ট যখন চলবে ওই টাইমটাতে হয় না যে অনেক সময় অনেক কিছু আটকায় যাচ্ছে, বি আর এর মধ্যে যে ডিরেক্টর মায়া না, কোন বিভাগ? সমস্ত বিভাগ, সায়েন্স, আর্টস, কমার্স, সবার জন্য কোর্স আছে। আচ্ছা, আমি দেখাই দিব নি লাস্টে, ক্লাসের লাস্টে আমি দেখাই দিব নি দরকার হয়। ওকে, সো অ্যান্সার ইজ ডিরেক্টর, ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন অথর নামে পরিচিত মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার, মাল্টিমিডিয়া প্রোগ্রামার, মাল্টিমিডিয়া সফটওয়্যার। আচ্ছা, এটাতে একটু প্রবলেম আছে। কোনটা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? প্যাকেজ সফটওয়্যার, এমএস ওয়ার্ড, শিক্ষামূলক সফটওয়্যার, অডিও গান। কোনটা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? প্যাকেজ সফটওয়্যার, এমএস ওয়ার্ড, শিক্ষামূলক সফটওয়্যার, অডিও গান, ঠিক আছে। ওকে, এগেন কোথায় আসলে কমার্সের হলেও হবে, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই আছে। আমি আপনাদেরকে দেখাই দিব নি, দরকার হয় লাস্টে একটা প্রোমো কোডও দিয়ে দিব নি। ভাই আপনার নামটা বলবেন, আমি প্রথমে আসছি। আমার নাম জাকি আহমেদ। আচ্ছা, ডিসেম্বর থেকে। ওকে, সো কোনটা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? এগেন প্যাকেজ সফটওয়্যার, 15AC, শিক্ষামূলক সফটওয়্যার। আচ্ছা,
অ্যান্সার রাইট 15SC শিক্ষামূলক সফটওয়্যার। তারপরে আসেন বর্তমানে চলচ্চিত্র তৈরিতে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম কি? কার্টুন, কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, গ্রাফিক্স। সো বর্তমানে চলচ্চিত্র তৈরিতে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম কি? গ্রাফিক্স, ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার, কার্টুন। দেখেন কম্পিউটার আর ডিজিটাল ক্যামেরা দুইটাই কিন্তু আসলে কি ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। এই দুইটাই কিন্তু আসলে ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে? অন্যদিকে কার্টুন কি? কার্টুন হচ্ছে একটা এন্ড রেজাল্ট। আর গ্রাফিক্স কি? গ্রাফিক্স হচ্ছে একটা টেকনোলজি, ঠিক আছে? এখন চলচ্চিত্র তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা আসলে গ্রাফিক্স হবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে কম্পিউটার এবং ডিজিটাল ক্যামেরা দুইটা আসলে সিমিলার টাইপের প্রোডাক্ট, ঠিক আছে? সো গ্রাফিক্স বা গ্রাফিক্যাল সফটওয়্যারগুলোকে আসলে ব্যবহার করা হয়। কম্পিউটারকেও ব্যবহার করা হয়, ডেফিনেটলি ব্যবহার করা হয়, বাট গ্রাফিক্স ইজ মোর অ্যাকুরেট। যদি এখানে গ্রাফিক্স না থাকতো তাহলে আবার কম্পিউটার আপনি দিতে পারতেন, যদি গ্রাফিক্স না থাকতো তাহলে কম্পিউটার দিতে পারতাম আমরা, ঠিক আছে? আচ্ছা, রিসাইজড বক্সগুলোতে ক্লিক ও ড্র্যাগ করা ছবিটিকে কি বলা যায়? ছোট, বড়, রঙিন। রিসাইজ বক্সগুলোতে ক্লিক ও ড্র্যাগ করা ছবিটাকে কি বলা যায়? 16 BD। হ্যাঁ, সো ডি প্রাইমারিলি এইখানে যে অপশনগুলো ছিল, বাট আপনার যখন ওই গ্রাফিক্স চলে যাবে তখন আবার আপনার কম্পিউটারকে বলতে পারেন, যেহেতু প্রযুক্তি, ঠিক আছে? না না না, সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু আছে। এটা শুধু চ্যাপ্টার 5 না, একটু আগে আমরা চ্যাপ্টার 2 এর এমসিকিউ দেখেছি, ঠিক আছে? আচ্ছা, আপনি কি চ্যাপ্টার 5 এর এমসিকিউ করতে চান না আমরা স্কিপ করবো? আমাদের কিন্তু এমসিকিউ আসলে 70টা, এগুলো করতে হবে। 17 এ বলছেন যে ভাইয়া 1 আর 2 ছোট, বড়, রঙিন। আচ্ছা, রিসাইজের জন্য ইয়েস, ছোট আর বড়। রঙিন করার আসলে সুযোগ নাই, তাইলে সেটা রিসাইজ থাকতো না, তাই না? তাহলে রিসাইজ মানে আসলে ছোট বড় করা। ওকে, তারপর পাওয়ার পয়েন্টের সাথে সংশ্লিষ্ট শব্দ স্লাইড, লেয়ার, তারপর হচ্ছে হ্যান্ড আউট, ঠিক আছে? স্লাইড, লেয়ার, হ্যান্ড আউট। পাওয়ার পয়েন্টের সাথে সংশ্লিষ্ট কি? স্লাইড, লেয়ার, হ্যাং আউট। আছে আছে, সবগুলোই আছে, ঠিক আছে? বাট আপনাদের কিন্তু এটা মানতে হবে যে এই অধ্যায়টা কিন্তু আসলে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্যার কত পার্সেন্ট কমন, এইটা তো আপনি পরীক্ষায় কোশ্চেন দেখার পরে বুঝবেন। বাট হ্যাঁ, এমসিকিউগুলো একটু কঠিন কঠিন এমসিকিউ হচ্ছে, আমি বুঝতে পারতেছি আপনাদের। বাট দেখেন, পরীক্ষায় কিন্তু আমাদের যখন প্রিপারেশন নিতে হবে তখন কিন্তু অবশ্যই একটু কঠিন কঠিন জিনিস দিয়ে প্রিপারেশন নিতে হবে। ইজিগুলো তো আপনারা এমনিতে পারতেন, তাই না? চ্যাপ্টার 1 2 এর যেগুলো ইজি ছিল, 2 এর যেগুলো ইজি ইজি এমসিকিউগুলো তো আপনারা এমনিতে পারবেন। কত পার্সেন্ট কমন আসবে এটা আপনি আজকে ক্লাসটা করার পরে যখন নেক্সট পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আসার পরে আমাকে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? এই জন্য ভিডিওটা যেন হারায় না যায়, এই জন্য একটা শেয়ার করে রাখেন। 18 ডি বলতেছেন সবাই যে ভাই সবগুলোই হবে স্লাইড, লেয়ার, হ্যাং আউট, অ্যান্সার রাইট। লেয়ারও হবে, লেয়ার এখন পাওয়ার পয়েন্টের জন্য লেয়ারও অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ওকে, তারপরে আসেন পাওয়ার পয়েন্টে লেখা যায় কোথায়? শেপের ভিতরে, টেক্সট বক্সে, স্লাইডে। আসলে পাওয়ার পয়েন্টে টেক্সট বক্স, স্লাইড এবং শেপের ভিতরে সবগুলা জায়গাতে আসলে লেখা যায়। আপনি এখন অথচ শেপের ভিতরে আসলে আপনি টেক্সট বক্সকে নিয়ে লিখতে পারবেন, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে স্লাইডে তো লিখবেনই আপনি, বাট বেসিক্যালি বইয়ের লাইন হচ্ছে শেপের ভিতরে এবং টেক্সট বক্স দুইটা ক্ষেত্রে লেখা যায়, ঠিক আছে? সো বইয়ের বলা আছে। এখন স্লাইড তো আসলে স্লাইডই, মানে স্লাইড টোটাল জিনিসটা, সো ওটার ভিতরে তো আপনি ডেফিনেটলি লিখতে পারবেন, ওটাই তো আসলে পাওয়ার পয়েন্ট। সো এই জন্য হচ্ছে শেপ এবং টেক্সট বক্স এই দুইটা হবে, ঠিক আছে? আচ্ছা, কেন হয়েছে বুঝছেন তো? মানে স্লাইডের মধ্যেই তো আসলে স্লাইড তো টোটাল জিনিসটাই স্লাইড, সো ওটার মধ্যে তো ডেফিনেটলি লিখবেন, আঁকবেন, ছবি আঁকবেন, সব কিছুই করবেন। বাট দুইটা পার্টিকুলার জিনিস, একটা হচ্ছে যদি কোনো শেপ নিয়ে আসেন আপনি, সেটার মধ্যে আপনি টেক্সট বক্স অ্যাড করে লিখতে পারেন, আবার টেক্সট বক্সেও লিখতে পারেন। সেই জন্য শেপ এবং টেক্সট বক্স এই দুইটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, সো প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড কোনটা? Ctrl+M, ইন্টার, কন্ট্রোল, আচ্ছা, প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড কোনটা? Ctrl+M, কন্ট্রোল, ইন্টার প্লাস, সরি শুধু ইন্টার অ্যান্ড কার্ল নান। এটা কার্ল নান হবে না, Ctrl+নান হবে। CTRL হবে, হ্যাঁ ঠিক আছে, একটু বানান ঠিক করে দিলাম। ওটাও Ctrl+N হবে।
20 তারিখ বাস, আচ্ছা 20C, যে 2 আর 3 ইন্টার এন কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল এন, বি 1 আর 3, না দুইটা তো একই জিনিস হবে না। 20C বলতেছেন সবাই, সিতে আছে হচ্ছে 2 আর 3 ইন্টার আর কন্ট্রোল এন, আর হচ্ছে গিয়ে ইন্টার আর কন্ট্রোল এম, না এম, আচ্ছা আচ্ছা কন্ট্রোল এম, ওকে ওকে। তারপর আসেন, যে স্লাইডে ট্রানজিশন দিতে চাই সেই স্লাইডে হাইড রাখতে হবে, বন্ধ রাখতে হবে, ওপেন রাখতে হবে, লক করে রাখতে হবে। সো আমরা ট্রানজিশন দিতে চাই, সো ট্রানজিশন যখন দিতে চাই তখন আসলে আমাদেরকে কি করতে হবে, তখন কি আসলে আমাদের যে স্লাইডে ট্রানজিশন দিতে চাই সেই স্লাইডে হাইড রাখতে হবে, বন্ধ রাখতে হবে, ওপেন রাখতে হবে, লক করে রাখতে হবে। সো যে স্লাইডটা ট্রানজিশন দিতে যাচ্ছেন ওটা হাইড করে রাখলে ট্রানজিশন হবে না, বিকজ আপনি ওটার উপরে কাজ করতেছেন। বন্ধ রাখলে না, ওপেন রাখলে জানি না, আর লক করে রাখলে আচ্ছা। ভাই ভুল, শুধু ভুল করতেছি, সমস্যা নেই, ভুল আজকে তো আপনি শিখতেছেন, ঠিক আছে। 21 C ওপেন রাখতে হবে, অ্যান্সার সঠিক, 21 C হবে। আজকে তো আপনি শিখতেছেন, ঠিক আছে না? সো আপনি আজকে যখন শিখে গেলেন তখন তো আপনি শিখেই গেলেন, তারপর আপনি কি করবেন, তখন আপনি এটাকে পরবর্তীতে কি করতে পারেন, পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু আপনি ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারবেন, অ্যান্সার হবে সি, ঠিক আছে। আচ্ছা, ওপেন রাখতে হবে, ওপেন না রাখলে আপনি আসলে কাজ করতে পারবেন না তো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লাই ইন, ডায়মন্ড, এগুলো কিসের উদাহরণ? কাস্টম অ্যানিমেশন, সাব মেনু, ফ্লাই আউট মেনু, তারপর হচ্ছে স্লাইড ট্রানজিশন, তাই না? এগুলো আসলে কিসের উদাহরণ বলেন তো? কাস্টম অ্যানিমেশন, সাব মেনু, ফ্লাই আউট মেনু, স্লাইড ট্রানজিশন। দেখছেন এগুলো দেখা যায় কিন্তু পাওয়ার পয়েন্টে, ঠিক আছে। পাওয়ার পয়েন্টে কিন্তু এগুলা দেখা যায় যে আপনি আসলে কিভাবে ট্রানজিশনগুলোকে নিয়ে আসবেন। 21-এর সি বলছেন ইমরান হোসেন, যে ভাই 21-এর সি। তারপর আহমেদ বিন ঈশান বলছে 21-এর সি। ভাইয়া আমরা আছি 22 নাম্বারে। আচ্ছা, 22-এর এ কি, ইউটিউবে কারো নাম পড়া যায় না, আপনারা নামগুলো চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা, অথবা আপনারা ফেসবুকে জয়েন করতে পারেন, ঠিক আছে। ওকে, কেউ বলতে পারবেন? আচ্ছা, লুৎফর রহমান পিয়াস বলছে ভাই 22-এর ডি হবে। আচ্ছা, যে এটা হচ্ছে স্লাইড ট্রানজিশন, ঠিক আছে। আর আবরার এফ রহমান বলছে যে ভাই সি হবে, যে এটা হচ্ছে ফ্লাই আউট মেনু। আচ্ছা, এটা কি মানে আন্দাজে বলছেন সি, ফ্লাই আউট মেনু? আচ্ছা, এটার অ্যান্সার হবে স্লাইডের ট্রানজিশন, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে স্লাইডের ট্রানজিশন। আমি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে, এগুলো কোথায় থাকে। আচ্ছা, এই যে পাওয়ার পয়েন্টটা আপনি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, সো স্লাইড শোতে যদি আমি যাই, আচ্ছা এটা তো পাওয়ার পয়েন্টের, হ্যাঁ আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আছি। ট্রানজিশন, ঠিক আছে, এই যে দেখছেন। সো এই যে এগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে সব কি ট্রানজিশন, বুঝতে পারছেন? বা আপনার স্লাইড শো, এই যে ফ্লাই থ্রো, তারপর অরবিট, ঠিক আছে, উইন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে ফল ওভার, শেপ, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার স্প্লিট। সো এটা এগুলো কি করা জানেন? এগুলো হচ্ছে গিয়ে আমরা যদি একটু দেই, তাহলে আমরা এটা একটা দিলাম, ঠিক আছে। আচ্ছা না, আমরা তো দেই নাই, ওয়েট, আমরা তো ট্রানজিশন দেই নাই, আমরা একটু ট্রানজিশন দিয়ে দেখি, হ্যাঁ। আচ্ছা, দেন আমরা এই ট্রানজিশনটা দিছি, ক্র্যাশ, এই ট্রানজিশনটা দিছি, এই যেরকম ক্র্যাশ করে করে আসবে আমাদের স্লাইড, ঠিক আছে। তো আমরা ধরেন ক্র্যাশ ট্রানজিশনটা দিলাম, তাহলে কি হবে, যে ক্র্যাশ করে করে আমাদের স্লাইডটা আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, সো এটা কোথায় ইউজ করতেছি? স্লাইডে ইউজ করতেছি, নর্মালি কিন্তু কিছু হচ্ছে না, বাট এই স্লাইডটাতে যেহেতু এই ট্রানজিশনটা দিয়েছি, তখন কি হচ্ছে, আমার স্লাইডটা কি হচ্ছে, ক্র্যাশ করে করে আসছে, ঠিক আছে। সো এখন অ্যাডভান্স, এখন আসলে আরো অনেক, এখন অনেকগুলো আসলে দেওয়া যায়, বাট আগে তো আসলে এত দেওয়া যেত না, তখন আসলে কম কম দেওয়া যেত। তারপরে ধরেন আমরা আরেকটা দিয়ে দেখি, আরেকটা ধরেন দিলাম আমরা, ঠিক আছে, ওকে। আরেকটা, এটাতে আমরা ধরেন এটা দিয়ে দিই, ওকে। আচ্ছা, এই যে
এটা এইভাবে পড়ে যাচ্ছে উপর থেকে। আচ্ছা, বা এইটা দিয়ে দিয়ে দিই, এই যে এইভাবে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এয়ারপ্লেনের মতো উড়ে চলে যাবে। ঠিক আছে, ওকে। সেইগুলো আগে ছিল না, আপনাদের বইয়ে এগুলো নাই, বাট এখন আসলে এগুলো আসছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে সব স্লাইড ট্রানজিশন। স্লাইড শো আইকনটি পাওয়ার পয়েন্টের নিম্নোক্ত কোন বারে পাওয়া যায়? টাইটেল বার, ফর্মুলা বার, স্ট্যাটাস বার, প্রেজেন্টেশন বার, ঠিক আছে? আচ্ছা, কোথায় পাওয়া যায় স্লাইড শো আইকনটি পাওয়ার পয়েন্টের নিম্নোক্ত কোন বারে পাওয়া যায়? টাইটেল বার, ফর্মুলা বার, স্ট্যাটাস বার, অ্যান্ড ফাইনালি প্রেজেন্টেশন বার। ক্লাস 10? জি জি জি, ক্লাস 10ই তো আমরা। আপনি তো মানে 9-এরও করতে পারেন, আপনি যদি ক্লাস 9-এর হয়ে থাকেন আপনিও করতে পারেন, কোনো সমস্যা নেই। কে অ্যান্সারটা আমাকে বলতে পারবেন? আপনারা কিন্তু অনেক গল্প করতেছেন, এত গল্প করলে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষাটা একদম ভালো হবে না, বুঝছেন? পরীক্ষার আর মাত্র কয়েকদিন আছে, এখন কিন্তু অনেক বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, বুঝতে পারছেন? 23C স্ট্যাটাস বার, আচ্ছা। ডি প্রেজেন্টেশন বার। ওকে, অ্যান্সার ইজ স্ট্যাটাস বার, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, অ্যান্টিভাইরাস ইনস্টল, ক্যাশ মেমোরি ফাইল সংরক্ষণ, টেম্পোরারি ফাইল সংরক্ষণ। সো কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য, ধরেন আপনি একটা রুমের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, অনেক নিচে অনেক জিনিসপত্র আছে, আপনি কি দ্রুত হাঁটতে পারবেন? না, আপনাকে কি করা লাগবে? পরিষ্কার করা লাগবে, তাই না? আপনি যখন পরিষ্কার একটা রুমে হাঁটবেন, আপনি ধরেন রাস্তার কথা চিন্তা করেন, রাস্তায় যদি জ্যাম থাকে আপনি কি খুব দ্রুত গাড়ি চালাতে পারবেন? না। পারবেন? পারবেন না। বাট রাস্তা যদি ফাঁকা থাকে তখন কিন্তু পারবেন। এই জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে? এই জন্য আপনাকে ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন একটা স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্ট ব্যবহার করা হয় তাকে কি বলে? ট্রানজিশন, হ্যান্ড লেআউট, পিক্সেল, স্লাইড লেআউট। স্লাইড লেআউট বলে না, একটু আগে বলছি ট্রানজিশন বলে, তাই না? একটু আগে আমরা বলছি ট্রানজিশন বলে। পাওয়ার পয়েন্ট ওপেন করতে হলে কোন বোতাম চাপতে হবে? স্টার্ট, ফাইল, নিউ, হোম। পাওয়ার পয়েন্ট ওপেন করতে হলে কোন বোতাম চাপতে হবে? স্টার্ট বাটন, ফাইল, নিউ, হোম। চালু করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনি যদি চালু করতে চান আগে ফাইল, সরি, স্টার্ট, আচ্ছা, স্টার্ট বাটন চাপার পরে আপনার ওইখান থেকে পাওয়ার পয়েন্টে যাচ্ছে, ওকে ফাইন, ঠিক আছে। স্টার্ট বাটন অ্যান্ড ফাইল মেনু থেকে আপনি কাজ করা শুরু করবেন, ঠিক আছে? সো আমরা যেহেতু একটু আগের পাওয়ার পয়েন্ট বইয়ে উদাহরণ দেওয়া আছে, সো ওখানে ফাইলের পরে আমরা যদি নতুন একটা পাওয়ার পয়েন্ট খুলতে চাই তখন নিউ, আর তারপর যদি আমরা ওপেন খুলতে চাই তখন হচ্ছে কি আমরা কোনো একটা পুরাতনটা খুলতে চাই তাহলে ওপেন। স্টার্ট কেন বলা হচ্ছে? কারণ আগের কম্পিউটার যেহেতু, সো স্টার্ট বার থেকে অ্যাজিউম করা হয়েছে যে স্টার্ট বার থেকে আপনি সার্চ করে আসলে পাওয়ার পয়েন্টটাতে যাবেন, ঠিক আছে? সো এই যে আমাদের স্টার্ট বার, সো এখান থেকে আসলে আপনি পাওয়ার পয়েন্টটাতে যাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটা কিন্তু ওকে। তারপর আসেন পাওয়ার পয়েন্ট চালু করতে কোন বোতামটি চাপতে হবে? সো হোম, ইসিই, F5, F3। সো আপনি কম্পিউটারের শর্টকাট কি ব্যবহার করতে পারেন? শর্টকাট কি ব্যবহার করে কিন্তু আপনি চাইলে F5 ব্যবহার করে পাওয়ার পয়েন্ট চালু করতে পারেন। ডেফিনেটলি আপনার কম্পিউটার আগে সেট আপ করা থাকতে হবে। নিচের কোনটি অ্যানিমেশনের নাম? ফ্লাই ইন, ফেড, শেপ। সো আপনাদের বইয়ে আসলে দেয়া আছে ফ্লাই ইন, ফেড অ্যান্ড শেপ কোনটা আসলে অ্যানিমেশনের নাম। সো অ্যানিমেশন বলতে ট্রানজিশন আর কি, ঠিক আছে? যে ট্রানজিশনগুলো দেখাইলাম আমরা। সো ট্রানজিশন, আচ্ছা, ট্রানজিশন বা অ্যানিমেশন কিন্তু আবার দুই রকমের হয়। একটা হচ্ছে ধরেন একটা ওভারঅল স্লাইডের যেটা, ওটা হচ্ছে ট্রানজিশন। আবার আমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে কিন্তু আবার কি করতে পারি? আমি প্রত্যেকটা পার্টকে কিন্তু আবার আলাদা আলাদা করে অ্যানিমেশন করতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? 27-এর B28 অ্যানিমেশনের নাম কোনটা কোনটা? আচ্ছা, তিনটাই, ঠিক আছে? অ্যানিমেশনের নাম তিনটাই, ফ্লেড, তারপর হচ্ছে শেপ। কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়? ঠিক আছে, একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, কিবোর্ড, মাউস, সিডি, র্যাম স্লট, ঠিক আছে? আচ্ছা, সো র্যাম স্লট থেকে ছড়ানো। এখন দেখেন মাউস, কিবোর্ড এগুলো কি কম্পিউটারের সাথে ফিক্সড, এর মধ্যে কোনো মেমোরি ডিভাইস তো আর নাই যে কোনো কিছু বহন করে আরেকটা কম্পিউটারে দিবে, ঠিক আছে? র্যাম স্লটের মাধ্যমে আসলে ছড়ানোর কোনো সম্ভাবনা নাই,
ঠিক আছে। আর সিডি হচ্ছে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কি হয়, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার আমরা ইউজ করি না। সো একটা কম্পিউটারের একটা সিডির মধ্যে ধরেন ভাইরাস থাকলো, সো ওই ভাইরাস আলা সিডিটা যদি আপনি অন্য কোনো একটা কম্পিউটারে ঢোকান, ঠিক আছে, তখন কিন্তু ওই কম্পিউটারটা তখন কি হবে, ভাইরাস আক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একটা কম্পিউটার মাউস বা কিবোর্ড যদি ঢোকান, ওখানে আসলে ভাইরাস, ওর যেহেতু মেমোরি ডিভাইস নাই, ওর মধ্যে কোনো কিছু স্টোর থাকতে পারে না। একটা মাউসে কি আপনি কোনো কিছু স্টোর করতে পারবেন না, একটা কিবোর্ডে না, র্যাম স্লটের মধ্যে স্লট তো স্লটই, ওর মধ্যে কোনো কিছু স্টোর করার সুযোগ নাই। র্যামের মধ্যে যদি করে একটা কম্পিউটারের মধ্যে আছে সেটা আলাদা হিসাব হতে পারে, বাট স্লটের মধ্যে আসলে না। তাহলে অ্যান্সার হবে সিডি, ঠিক আছে, অ্যান্সার হবে সিডি। ওকে, তারপর আসেন কাস্টম অ্যানিমেশনের অন্তর্ভুক্ত ট্রানজিশন হলো ডায়মন্ড, লাইনার, ব্লাইন্ডস। কাস্টম অ্যানিমেশনের অন্তর্ভুক্ত কোনটা? কাস্টম অ্যানিমেশনের অন্তর্ভুক্ত হচ্ছে ডায়মন্ড এবং ব্লাইন্ডস। আচ্ছা, কম্পিউটারে নট এনাফ মেমোরি মেসেজ দেখালে সমাধানের উপায় কি? মনিটরের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কমাতে হবে, অধিক র্যাম ব্যবহার করতে হবে, পাওয়ার বাটন চালু আছে কিনা দেখতে হবে, নতুন সিএমওএস ব্যাটারি লাগাতে হবে। এখন দেখেন, সেটা হচ্ছে গিয়ে যদি মেমোরি, র্যাম, রম, এগুলো হচ্ছে মেমোরির সাথে রিলেটেড। এখন যদি আপনার মেমোরি না থাকে, আপনি মেমোরি লাগাবেন, ব্রাইটনেস বাড়ালে কি আপনার মেমোরির কিছু হবে না? এটা কমন জিনিস, আমরা সবাই বুঝি, রাইট? কি হবে এটা? বি হবে, রাইট? এটা কি হবে? অ্যান্সার বি হবে, তাই না? অ্যান্সার বি হবে না, অ্যান্সার হবে বি, অধিক র্যাম ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপর আসেন স্লাইডে আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলার জন্য ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের সলিড ফিল বোতাম সিলেক্ট করো, তারপর হচ্ছে টেক্সচার ফিল বোতাম সক্রিয় করো, রঙের প্যালেট থেকে সাদা রং সিলেক্ট করো। সো স্লাইডে আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলার জন্য, সো আপনার যদি স্লাইডে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা আসলে রাখতে চান না, আপনি একটা সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, তাহলে আসলে কি করতে হবে? তাহলে আসলে আমাদেরকে যেটা করতে হবে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের সলিড ফিল বোতাম সিলেক্ট করে রঙের প্যালেট থেকে সাদা রং সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সো আমরা কি করব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের সলিড ফিল থেকে সিলেক্ট করব সাদা রংটা, তাহলে কি হবে, তাহলে আমাদের ওভারঅল স্লাইডটা সাদা হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা কি করতে পারি, এই যে স্লাইড এখন আসলে অন্যরকম হয়ে গেছে, এখন আসলে এখান থেকে জাস্ট ডিরেক্ট সিলেক্টই করা যায়। ওকে, সো সরি, এটা দেখাইতে পারলাম না। আচ্ছা, তারপর আসেন ট্রানজিশন হলো, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। নতুন স্লাইডে থাকবে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, ক্লিক টু ওকে। ক্লিক টু ওকে বলে তার কিছু নাই। অ্যাড, একটা স্লাইডে দুইটা মেন জিনিস থাকতে পারে, অ্যাজিউম করে নেওয়া হয়, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে সাবটাইটেল, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা একটা প্রেজেন্টেশন, এই কারণে, সো এই কারণে ওকে বলে কিছু নাই। আপনি যখন একটা স্লাইড অন করেন, তখন এই প্রথম দুইটা জিনিস, অ্যাড টাইটেল এন্ড সাবটাইটেল, এটা কিন্তু আমরা দেখতে পাই। ধরেন আমি একটা নিউ স্লাইড দিলাম, সো এইটা আমি যদি এখন দেই, ঠিক আছে? সো দেখেন, ক্লিক টু অ্যাড এ টাইটেল, ক্লিক টু অ্যাড এ সাবটাইটেল। আগে আসলে শুধু এই একটাই থাকতো, এখন নতুন আপগ্রেডেড ভার্সন আসলে আরো অনেক কিছু আনতে পারেন, যেমন আপনি একদম ব্ল্যাঙ্ক স্লাইডে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। অথবা আপনি ধরেন টাইটেল 1 এখানে জাস্ট, আচ্ছা এটাতে আরো ইয়া করা, ঠিক আছে? বা আপনি টাইটেল অ্যান্ড কন্টেন্টের এরকম স্লাইডও নিয়ে আসতে পারেন, যেখানে একটা টাইটেল একটা কন্টেন্ট থাকবে। তো এখন আসলে এটাও মডিফাই করা যায়, ঠিক আছে? বাট ইন জেনারেল এইটা, যে একটা টাইটেল অ্যান্ড একটা সাবটাইটেল, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 1 আর 2, তাই না? আমাদের অ্যান্সার হবে 1 আর 2, ঠিক আছে? ওকে, 1 আর 2 হবে, হ্যাঁ? ওকে। আচ্ছা, কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? নান্দনিকতার জন্য, বারবার ব্যবহারের জন্য, পুনর্ব্যবহার করার জন্য, কপি সুবিধার জন্য। সো আপনি যখন একটা ডকুমেন্ট, একটা ফরম্যাট তৈরি করেন, যেমন ধরেন এই যে আমাদের 10 মিনিট করে স্লাইডের ফরম্যাট, এখানে একটা কিছু আছে, লোগো, আপনাদের ওয়ান শট ক্লাস চলতেছে, এখানে সাবজেক্টের নাম, এই জিনিসটা কিন্তু একটা ফরম্যাট, তাই না? এই জিনিসটাকে একটা ফরম্যাট, এবং এটাকে আমরা টেমপ্লেট হিসেবে ব্যবহার করতেছি, কারণ হচ্ছে এটা আমরা বারবার রিইউজ করতে পারবো, তাই না? প্রত্যেকবার কিন্তু আসলে আমাকে এটা ইউজ করার দরকার হচ্ছে না। যেমন ধরেন আমি যদি এখানে যাই, এখান থেকে যদি আমি স্লাইড মাস্টারে যাই, ওকে, সো দেখেন এটা হচ্ছে বেসিক্যালি টেমপ্লেট। আপনারা খেয়াল করে দেখেন, এই যে ভিতরের দিকে এই যে জিনিসটা আছে না, এটা টেমপ্লেট, ঠিক আছে? যেমন এই যে এগুলো হচ্ছে এখন চেঞ্জ করতে পারবেন, বাট নর্মালি কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না। সো এটা ফিক্সড করে ফেলা হয়েছে, বুঝছেন? এটা কিন্তু ফিক্সড এই স্লাইডের জন্য। আমি যদি স্লাইড মাস্টারটাকে ক্লোজ করে দিই, অপশনটাকে, এখন দেখেন আপনি এখানে ক্লিক করলেও কিছু হবে না, এটা ফিক্সড। আমি যদি নতুন কোনো স্লাইড অ্যাড করি, অটোমেটিক দেখবেন এই টেমপ্লেট চলে আসছে, নিউ স্লাইড, দেখেন অটোমেটিক টেমপ্লেট চলে আসে, দেখছেন? এখন পাওয়ার পয়েন্ট কোম্পানি কেমনে বুঝবে যে স্লাইড এরকম দিতে হবে? আমি স্লাইড মাস্টার থেকে এই টেমপ্লেটটা ফিক্সড করে ফেলছি।
তাই না? কারণ হচ্ছে আমি ইজিলি যেন ইউজ করতে পারি, তাই তো, যাতে আসলে আমি ইজিলি ইউজ করতে পারি বা বারবার ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর আসেন কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এখানে আপনাদের 4-5টা অপশন আছে। সেটা হচ্ছে গিয়ে কোনো একটা ডকুমেন্ট আপনি সেভ করতে গেলে কি করতে হবে, কোনো একটা ডকুমেন্ট খুলতে গেলে কি করতে হবে, খুলতে গেলে, ঠিক আছে, ওপেন করতে গেলে, এবার নতুন ডকুমেন্ট খুলতে কি করতে হবে, তারপর অন্য নামে সেভ করতে অন্য নামে সেভ করতে কি করতে হবে, এরকম কিন্তু 4টা বা 5টা আপনাদের একটা লিস্ট দেওয়া আছে বইয়ের মধ্যে, ঠিক আছে। এই লিস্টটা সবগুলো কি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একদম কি বলে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, সো আপনারা অবশ্যই এই লিস্টটা মনে রাখবেন। সো কোন একটা ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে গেলে সেভ বা সেভ অ্যাজ নিউ ওপেন, সো অন্য নামে করতে গেলে সেটা আপনি সেভ অ্যাজ, বাট প্রথমবার যখন করবেন শুধুমাত্র সেভ, ঠিক আছে, শুধুমাত্র সেভ, নট সেভ অ্যাজ, শুধুমাত্র সেভ, ঠিক আছে। আচ্ছা, শুধু সেভ দিলে ওর যে ডকুমেন্টটা আছে সেই নামে আসলে ডকুমেন্টটা সেভ হয়ে যাবে, সেভ অ্যাজ দেওয়া লাগবে না। সেভ অ্যাজ তখনই আপনি দিবেন যখন আসলে অন্য কি বলে অন্য নামে আপনি সেভ করতে চান, ঠিক আছে। আপনি যখন অন্য নামে সেভ করতে চান তখন আপনি সেভ অ্যাজ দিবেন, যখন আপনি শুধুমাত্র ডকুমেন্টটাকে সেভ করতে যাবেন তখন আপনি কি দিবেন, তখন আপনি সেভ দিবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? রাইট অ্যান্সার উইল বি সেভ। প্রথমবার সেভ করতে যাচ্ছেন সেভই দিবেন, ঠিক আছে। এমন না যে প্রথমবার সেভ করতে গেলে আপনাকে অন্য কোনো নাম দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে লেখালেখি করা সহজ, সূত্র ব্যবহার করা যায়, উৎপত্তি বিন্যাস করা যায়। অ্যান্ড স্প্রেডশিট কিন্তু লেখালেখির জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না, বা খুব সুইটেবল কোনো সফটওয়্যার না, বুঝছেন। স্প্রেডশিট কিন্তু লেখালেখির জন্য কোনো সুইটেবল সফটওয়্যার না। এই এত ছোট ছোট বক্সের মধ্যে কেউ লেখে নাকি, বুঝছেন না? তাহলে কি হবে, এটা আসলে আমার ফর্মুলা ইউজ করা যায়, অনেক ইজিলি ম্যাথ করা যায়, বুঝতে পারছেন। এখন আপনারা আবার আপনাদের ত্রিকোণমিতি আর জ্যামিতি নিয়ে স্প্রেডশিটে চলে যায় না, ঠিক আছে। গত বছর একজনকে বলছি যে স্প্রেডশিটে অনেক ইজিলি ম্যাথ করা যায়, পরে ও ত্রিকোণমিতি আর জ্যামিতি করতে গেছে স্প্রেডশিটে, পরে তো হয় না, পরে আমাকে বকা দিচ্ছে যে কি জাকি ভাই আপনি কি বললেন, কিছুই আপনার কথাবার্তার কোনো ঠিক নাই, কোনো কিছু মিলে না। আমি বললাম যে কেন ভাইয়া কি হয়েছে, বলে আমি তো ত্রিকোণমিতি আর জ্যামিতি করতে গেছিলাম স্প্রেডশিটে, কিছুই হয় না। না, ত্রিকোণমিতি জ্যামিতি করা যাবে না, বাট কিছু কিছু ম্যাথ লাইক ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ বা ফর্মুলার বিভিন্ন ধরনের ম্যাথ আছে, এবং কিছু পরিসংখ্যানের যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, হিসাবের যে ম্যাথগুলো আছে, সেগুলো আসলে স্প্রেডশিট ব্যবহার করে আসলে খুব ভালো মতো করা যায়, ঠিক আছে। কেউ জ্যামিতি আর ত্রিকোণমিতি নিয়ে স্প্রেডশিটে যাবেন? যান না, হ্যাঁ। আচ্ছা, তাহলে লেখালেখি না 2 আর 3, 2 আর 3, ওকে, অ্যান্সার হবে 2 আর 3, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে সৌমিত্র শখের বশে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে, মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাবরক্ষক কর্মকর্তা, সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়। সৌমিত্রকে তার শখের কাজের কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হয়? ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, গ্রাফিক্স, ডাটাবেস। জাস্ট আমরা খেয়াল করব যে শখের কাজ কোনটা বলছি আমরা, বলেন তো শখের কাজ কোনটা ছিল? সৌমিত্রের শখের বসে প্রকৃতিতে পত্রিকায় লেখালেখি করে, তাই তো। তার মানে লেখালেখির যে সফটওয়্যারটা সেটা না, লেখালেখির যে সফটওয়্যার সেটা হবে, তাই তো। তাহলে পত্রিকায় লেখালেখি করে, এটা হচ্ছে তার শখের কাজ, ঠিক আছে। আচ্ছা, তো এখন বলতেছে যে সৌমিত্র তার শখের কাজের জন্য কোন সফটওয়্যার, তো শখের কাজ লেখালেখির জন্য কোনটা ব্যবহার করবে? ওয়ার্ড প্রসেসর, তাই না। সো যেহেতু লেখালেখি করে। আচ্ছা, তারপরে বলছে যে সেখানে তাকে কর্মচারীদের বেতন হিসাব রাখতে হয়, মাসিক প্রতিবেদন জমা দিতে হয়। সৌমিত্রকে তার পেশাগত কাজে, এখন বলছে কি, এখন আর ওইটা চাচ্ছে না, এখন চাচ্ছে তার পেশাগত কাজে আসলে কি ব্যবহার করে, তাই তো। এখন বলা হচ্ছে যে তার পেশাগত কাজে আসলে কি ব্যবহার করে। পেশাগত কাজে টেমপ্লেট ব্যবহার করতে হয়, সূত্র ব্যবহার করতে হয়, উপাত্তের বিন্যাস করতে হয়। এখন পাওয়ার পয়েন্টেও সরি, তিনটাই হবে, ঠিক আছে, কারণ এখানে আসলে টেমপ্লেট ব্যবহার করা যায়, এখানে আসলে টেমপ্লেট ব্যবহার করা যায়, ঠিক আছে। এখানেও কিন্তু চাইলে আমরা টেমপ্লেট ব্যবহার করতে পারি, এমন না যে শুধুমাত্র আমরা পাওয়ার পয়েন্ট বা ডক ফাইলে বা হচ্ছে গিয়ে অফিস সফটওয়্যার সবগুলোতে আসলে টেমপ্লেট থাকে। সো স্প্রেডশিটও টেমপ্লেট আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। ওকে, কোন ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? আচ্ছা, আমরা এটা অলরেডি পড়েছি, বারবার ব্যবহার করার জন্য। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে গেলে এগেন আমরা সেভ ব্যবহার করব,
আচ্ছা, রিপিট হয়ে গেছে কোনো কারণে। ওকে, ঠিক আছে, 3টা এমসিকিউ রিপিট ছিল, সমস্যা নেই। কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করার কমান্ড কোনটা? সো দেখেন, একটা ডকুমেন্ট তো অনেক বড় হয়, তাই না? ইউজুয়ালি ডকুমেন্টগুলো কি হয়, অনেক বড় হয়। সো এত বড় একটা ডকুমেন্ট যখন থাকে, তখন সেখানে কোনো কিছু খুঁজে পাওয়াটা, তাই না? আপনার কাছে একটা 500 পেজের ডকুমেন্ট আছে, আপনাকে বলা হলো একটা লাইন খুঁজে বের করো। এখন এটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস না? 500 পেজের একটা ডকুমেন্ট থেকে কোনো কিছু খুঁজে বের করা ডেফিনেটলি কিন্তু ডিফিকাল্ট। বাট কম্পিউটারে যেটা করা যায়, খুব ইজিলি একটা কমান্ড আসছে, যেই কমান্ডটা দিলে আপনাদের কি হবে, আপনারা খুব ইজিলি খুঁজে বের করতে পারবেন যে ভাই আপনার কোথায় আছে এই আপনি যেটা খুঁজছেন সেটা। ঠিক আছে? ওকে, সো আপনারা সবাই শেয়ার করে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করে দিচ্ছেন। আর যারা শেয়ার করে দেন না তারা একটু শেয়ার করে দেন, ঠিক আছে? যারা এখনো শেয়ার করে দেন নাই তারা একটু কষ্ট করে শেয়ার করে দেন, তাহলে কিন্তু সবাই মিলে আসলে আপনাদের পরবর্তীতে ক্লাসটা খুঁজে পেতে ইজি হবে। আচ্ছা, সো 500 পেজের একটা ডকুমেন্ট ছিল, সো এই ডকুমেন্টটা আসলে কিভাবে আমরা খুঁজে পেতে পারি, এটা খুঁজে পাওয়ার জন্য আমরা কি করব, রিপ্লেস ফাইন্ডার, রিপ্লেস ফাইন্ড, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, অ্যান্ড ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আচ্ছা, ডবল বার চলে আসছে যেটা, সেটাই আসলে অ্যান্সার। ফাইন্ড তারপর আসলে রিপ্লেস, ঠিক আছে? আগে ফাইন্ড করতে হবে, তারপর আসলে আপনি রিপ্লেস করতে পারবেন, আগে তো আর আসলে রিপ্লেস করতে পারবেন না, তাই না? আচ্ছা, তারপরে আসেন, বাংলা টাইপের জন্য কোন ফন্টটি বাছাই করতে হয়? এরিয়েল, নিউ টাইম রোমারিও, তারপর হচ্ছে মুক্তি, তারপর হচ্ছে সুতনো এমজি। আচ্ছা, সো বাংলা ফ্রন্টের জন্য আসলে সবগুলো দিয়ে আপনি বাংলা ফ্রন্ট লিখতে পারবেন, বাট বেশি একটা চেঞ্জ হবে না। সো বাংলা ফ্রন্টের জন্য আসলে ডি নাম্বার যে ফ্রন্টটা আছে, এটা স্পেশালাইজড, এটা দিয়ে আপনি আসলে বাংলা লিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? ওয়ার্ড প্রসেসর, ফটোশপ, স্প্রেডশিট, ডাটাবেস। কোনটা ব্যবহার করা হয় বলেন তো? লেট হয়ে গেল, সমস্যা নেই, আপনি ক্লাসের পরে রেকর্ডিংটা দেখে নিতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে ক্লাসের পরে রেকর্ডিংটা দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? জি জি, রেকর্ডিং দেখে নিতে পারবেন। অ্যান্ড সবাই আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে আসছেন তো, রাইট? আচ্ছা, মাইক্রোসফট অফিস, রাইট? সো ওয়ার্ড প্রসেসর। আচ্ছা, তারপরে আসেন, ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলে? শেপ, ক্লিপ আর্ট, বুলেট, ফ্রন্ট। সো ক্লিপ আর্ট নামে একটা অপশন আছে। আচ্ছা, বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফ্রন্টই বলে, ঠিক আছে? সরি, ওকে। সো ক্লিপ আর্ট হচ্ছে অন্যরকম লেখালেখির জন্য, আর বিভিন্ন স্টাইলে যে আমরা লেখালেখি করি এটাকে বেসিক্যালি ফ্রন্ট বলে, ঠিক আছে? সো অপশন ইজ রাইট, ফ্রন্ট বলা হয় থাকে, বিভিন্ন ধরনের ফ্রন্ট থাকে। সেভ অ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়? ডকুমেন্ট সংরক্ষণ করা, নতুন ডকুমেন্ট খোলা, একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা, খোলা ডকুমেন্ট বন্ধ করা। সো সেভ অ্যাজ যখন হয় তখন হচ্ছে আপনার মনে হচ্ছে পড়া লাগবে না, তাহলে আপনি পড়িয়েন না, সমস্যা নেই। আপনার যে সাবজেক্ট মনে হচ্ছে পড়া লাগবে সেটা পড়বেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো এখন যখন একটা ডকুমেন্ট আপনার আগে থেকে ছিল, বা একটা ডকুমেন্টের অলরেডি একটা এক্সিস্টিং নাম আছে, আপনি যখন তাকে অন্য একটা নাম দিতে যাচ্ছেন, তখন আসলে আমরা সেভ অ্যাজ অপশনটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এখন শুধু আসলে নামের জন্য সেভ অ্যাজ না, এখন আমরা আসলে চাইলে অন্য একটা ফরম্যাটে ধরেন ডকুমেন্টটাকে সেভ করতে যাচ্ছি, ইন দ্যাট কেসও আসলে আমরা সেভ অ্যাজ অপশনটাকে ইউজ করতে পারি। আবার সেভ অ্যাজ ইউজ না করেও আসলে এখন অনেক সময় করে ফেলা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মানে একদম লেটেস্টগুলোতে। ওকে, টেক্সটের জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়? কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এল, শিফট, আচ্ছা, কন্ট্রোল এফ, অল্ট এফ, কন্ট্রোল এল, শিফট এল। টেক্সট টেক্সটের জন্য কোন কমান্ডটি ব্যবহার করা? টেক্সটের জন্য কন্ট্রোল এফ। ওকে, কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি করতে হবে? ইয়েস, সেভ অ্যাজ। অ্যান্ড নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কিবোর্ড চাপতে হবে? কোন কিবোর্ডের, আচ্ছা, কিবোর্ডের কোন কি চাপতে হবে নতুন প্যারাগ্রাফ তৈরি করতে হলে? শিফট কি, কন্ট্রোল কি, ইন্টার কি, ডাউন অ্যারে কি? সো নতুন প্যারাগ্রাফ যদি তৈরি করতে চান, জাস্ট ইন্টার প্রেস করলে কি হয়ে যায়? নতুন একটা তৈরি হয়ে যায়। এখন 50টা এমসিকিউ পড়ানোর কথা, টাইটেলে 50টায় লেখা, আমি 50টাই আপনাদেরকে পড়াচ্ছি, বাট এর সাথে আরো 20টা এমসিকিউ আপনাদের প্র্যাকটিস করার জন্য এই স্লাইডে অ্যাড করা আছে, ঠিক আছে? এই স্লাইডে আসলে অ্যাড করা আছে, আপনি যদি দেখেন 51 নাম্বার থেকে শুরু করে আরো 20টা এমসিকিউ অ্যাড করা আছে 70 নাম্বার পর্যন্ত, ঠিক আছে? তো আপনারা এই স্লাইডগুলো আজকে আমি আমাদের যে স্টার SSC 26, আচ্ছা, সুপার অর স্টার, লেট মি চেক, স্টারই হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে ইয়েস
স্টার স্টুডেন্ট গ্রুপ আছে, সরি সরি সুপার 26 সুপার। আচ্ছা আমি একটু ইয়াকতে লিখে দিই সুন্দর করে। এই গ্রুপটাতে আমি দিয়ে দিব, সো আপনারা চাইলে প্র্যাকটিস করে নিতে পারবেন। ঠিক আছে, স্লাইডটা আমি দিয়ে দিব। ঠিক আছে, স্লাইডটা অবশ্যই আমি আমাদের এই গ্রুপটাতে দিয়ে দিব, জাস্ট ফ্রিতে আপনারা চাইলে এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন এবং কি করতে পারবেন, আপনি চাইলে ক্লাসটা এই বাকি যে 20টা স্লাইড আছে এই 20টা স্লাইড প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, সুপার, সরি স্টার না ছিল, সুপার ছিল। এসএমপি ক্লাস কখন শুরু হবে? এসএমপি ক্লাস আপনাদের টেস্ট পরীক্ষার পরবর্তীতেই শুরু হয়ে যাবে এবং টেস্ট পরীক্ষা চলাকালীন অর্থাৎ 20 তারিখের পর থেকে, এই মাসের 20 তারিখের পর থেকে আমাদের কি হবে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে কিউএনএ ক্লাস নিব। যেমন আইসিটির পরে 13টা কিউএনএ হবে, আপনি 13টা কিউএনএ সবগুলোতে আপনাকে জয়েন করা লাগবে না। ডেফিনেটলি আপনার যখন কোনো একটা প্রবলেম থাকবে তখন আসলে আপনি সেই পার্টিকুলার কিউএনএ ক্লাসটাতে জয়েন করবেন। মানে প্রতিদিনই মাল্টিপল সাবজেক্টের কিউএনএ হবে, প্রতিদিন 4-5টা করে ক্লাস হবে সেম টাইমে। আপনার যখন যেই ক্লাসে প্রবলেম থাকবে, যেই সাবজেক্টে প্রবলেম থাকবে, যেই টপিকে প্রবলেম থাকবে, আপনি তখন সেই ক্লাসটা জয়েন করে ফেলবেন। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে ক্লাসটাতে জয়েন করার জন্য। আশা করি সবাই কিছুটা হলেও শিখতে পেরেছেন অ্যান্ড অবশ্যই গ্রুপটাতে যুক্ত হয়ে স্লাইডটা কালেক্ট করে নেবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক ভালো করে টেস্ট পরীক্ষা দেন, ইনশাআল্লাহ অনেক ভালো একটা টেস্ট পরীক্ষা হবে এবং অনেক ভালো একটা এসএসসি পরীক্ষা দিতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।